গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো প্রত্যেকে? আশা করি ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো আজকে আমাদের পিওয়াইকিউ ক্লাস 11, ক্লাস নাম্বার 11। আজকে আগের দিন অবধি আমরা 10টা ক্লাস করেছি আমাদের এমসিকিউ এর উপরে। আজকে আমাদের 11 নম্বর ক্লাস। ঠিক আছে, তোমরা মনোযোগ সহকারে মক টেস্ট দিতে থাকো, দেখো কার কত মার্কস আসছে, তোমরা কেমন কোশ্চেনগুলো সলভ করতে পারছো। ঠিক আছে, তাহলেই তোমরা বুঝতে পারবে তোমরা কতটা প্রিপেয়ার্ড আগামী যে পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষার জন্য। তো চলো আমরা শুরু করছি আমাদের আজকের যে 11 নম্বর ক্লাস। ক্লাস রুটিন আর বলার কিছু নেই, তোমরা জানো সকাল 10টা থেকে আমার ক্লাস হয়ে থাকে এবং বাকি স্যারেরা যেমন ক্লাস নেন তেমন ক্লাস হয়ে থাকবে। যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। ঠিক আছে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো চলো আমরা শুরু করছি আমাদের আজকের যে মক টেস্ট, সেই মক টেস্ট আমরা স্টার্ট করছি। প্রথম আজকে কোশ্চেন, খুব সহজ কোশ্চেনটা, যে সালোক সংশ্লেষে কোন গ্যাস ব্যবহৃত হয় এবং কোন গ্যাস নির্গত হয়। খুব সহজ, ইজি কোশ্চেন। কোন গ্যাস ব্যবহার হয় এবং কোন গ্যাস নির্গত হয়, খুব সহজ কোশ্চেন। তো অবশ্যই সালোক সংশ্লেষের জন্য উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করে এবং সেখান থেকে গ্লুকোজ তৈরি করে এবং অক্সিজেন গ্যাস সেখান থেকে নির্গত হয়। ঠিক আছে, উপজাত পদার্থ হিসেবে অক্সিজেন গ্যাস নির্গত হয়। তো আমি তোমাদের এইটা একটুখানি বলে দিচ্ছি, কয়েকটা জিনিস একটুখানি জাস্ট বলে দিচ্ছি, আমার একটু মনে হলো বলে দিলে ভালো হয়। তো অবশ্যই গ্লুকোজ একটা গুরুত্বপূর্ণ মৌল যেটা তোমার সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তৈরি হয়। গ্লুকোজ গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। এই গ্লুকোজের যে কার্বন, ঠিক আছে, এই কার্বনের উৎস, এই গ্লুকোজের যে কার্বনের উৎস সেটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস। গ্লুকোজের যে কার্বন, সেই কার্বনের উৎস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। বোঝা গেছে? এটা মনে রাখবে, কার্বন ডাইঅক্সাইড খুব ইম্পর্টেন্ট। আর এই যে অক্সিজেন নির্গত হচ্ছে, অক্সিজেন নির্গত হচ্ছে এর এর উৎস এর উৎস হচ্ছে জল। জল থেকে অক্সিজেন নির্গত হয়। তোমরা এগুলো নিশ্চয়ই জানো, এগুলো নিয়ে বেশি বকবক করার কিছু নেই, এগুলো মোটামুটি আমরা সবাই জানি বা তোমরাও জানো। চলো আমরা পরের কোশ্চেনে চলে আসছি। কোশ্চেন নাম্বার 2, নিচের কোনটি হরমোন নিঃসরণকারী গ্রন্থি নয়? অর্থাৎ কোন গ্রন্থিটা হরমোন নিঃসরণ করে না? ঠিক আছে, নিচের কোন গ্রন্থিটা হরমোন নিঃসরণ করে না? বলো, নিচের কোন গ্রন্থিটা হরমোন নিঃসরণ করে না? কোনটা হবে সঠিক উত্তর? নিচের কোন গ্রন্থিটা হরমোন নিঃসরণ করে না? সঠিক উত্তর হচ্ছে লালা গ্রন্থি। ঠিক আছে, লালা গ্রন্থি হরমোন নিঃসরণ করে না, বাকি সবাই হরমোন নিঃসরণ করে। তুমি যদি বলো অগ্নাশয়, অগ্নাশয়ের আলফা কোষ থেকে তোমার ইনসুলিন, অগ্নাশয়ের বিটা কোষ থেকে তোমার গ্লুকাগন ইত্যাদি নির্গত হয়। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন, থাইরক্সিন হরমোন খরিত হয়। পিটুইটারি থেকে কি খরিত হয় কেউ বলতে পারবে তোমাদের মধ্যে? পিটুইটারি গ্রন্থি থেকে খুব ইম্পর্টেন্ট একটা হরমোন রয়েছে যেটাকে বলা হয় গ্রোথ হরমোন, জিএইচ, গ্রোথ হরমোন নির্গত হয়। আর লালা গ্রন্থি থেকে কোনো উৎসেচক নির্গত হয় না, এই সরি, কোনো হরমোন নির্গমন হয় না। লালা গ্রন্থি থেকে একটা উৎসেচক নির্গত হয়, উৎসেচক, যেটাকে আমরা বলি স্যালিভারি অ্যামাইলেজ। স্যালিভারি, যেটাকে আমরা বলি স্যালিভারি অ্যামাইলেজ। ঠিক আছে,
তো এখান থেকে নির্গত হয়। ঠিক আছে, তো নেক্সট আমরা আচ্ছা এখান থেকে আমরা তাহলে জেনে নিচ্ছি, এখানে ওইটাই লেখা রয়েছে। লালা গ্রন্থি আমাদের লালা নিঃসরণ করে যাতে এনজাইম থাকে, যেটা মানে স্যালিভারি অ্যামাইলেজ, অগ্নাশয় থেকে ইনসুলিন, গ্লুকাগন, এসব লেখা রয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হ্যাঁ। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 3। উত্তল লেন্সের সামনে 15 সেন্টিমিটার দূরত্বে একটি বস্তু রাখলে 30 সেন্টিমিটার দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয়। লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত? এটা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কিন্তু একটা অঙ্ক, এবং রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষায় এই দর্পণ থেকে কিন্তু অনেক অঙ্ক পরীক্ষায় আসে, মাথায় রাখবে। রেলওয়ের গ্রুপ ডি পরীক্ষায় আমাদের কিন্তু দর্পণ থেকে কিন্তু প্রচুর অঙ্ক আসে। এই জন্য আলো চ্যাপ্টারটা খুব ভালো করে তোমাদের পড়ে রাখতে হবে। কোনটা হবে বলো? সঠিক উত্তর হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার। ঠিক আছে, এবার কিভাবে তোমরা করবে এই অঙ্কটা? এই অঙ্কটা করার জন্য আমাদের লেন্সের ফর্মুলা জানতে হবে। ঠিক আছে, আমাদের লেন্স ফর্মুলা যেটা, লেন্স ফর্মুলা হচ্ছে 1/v মাইনাস 1/u সমান সমান 1/f। এখানে v হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, এখানে আমাদের v এর ভ্যালু বলেছে যে 30 সেন্টিমিটার, আর আমাদের ইউ এর ভ্যালু বলেছে বস্তু দূরত্ব 15 সেন্টিমিটার। এখন বস্তু দূরত্ব নেগেটিভ ধরতে হয়, আর প্রতিবিম্ব দূরত্ব যেহেতু পজিটিভ, তাহলে 1/30 মাইনাস 1/-15 সমান সমান 1/f। তাহলে এখান থেকে কত হচ্ছে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তোমরা দেখতেই পাচ্ছ এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে 30 হচ্ছে তোমার লসাগু, 30 একে 30 প্লাস 15 দুগুণে 30 সমান সমান 1/f। তাহলে এখানে হচ্ছে 3/30 মানে 1/10 সমান সমান f, 1/f। অতএব f এর ভ্যালু হচ্ছে, f তো আমাদের 10 সেন্টিমিটার বেরোচ্ছে, 10 সেন্টিমিটার। তাহলে এখানে উত্তর ভুল দেওয়া আছে। ঠিক আছে, তাও আমি একবার অ্যান্সার মিলিয়ে নিচ্ছি। 30 আর 15 লসাগু 30, 30 একে 30, 15 দুগুণে 30, 2 একে 3, 3/30, 3 10কে 30। তাহলে এখানে অ্যান্সার আমাদের ভুল দেওয়া আছে, এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ, 10 সেন্টিমিটার হবে। কিন্তু ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে, এই যে লেন্সের যে ফর্মুলা, এই ফর্মুলা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এই ফর্মুলা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 4, আলোর প্রকরণ বা ইন্টারফারেন্স। ঠিক আছে, বা এটাকে বাংলায় বলা হয়, আরো একটা টার্ম রয়েছে যেটাকে বলা হয় ব্যতিচার। আলোর ব্যতিচার পরীক্ষায় দুটি ঢেউ পরস্পরকে নিঃশেষ অথবা বাড়িয়ে তোলে। এই ও এখানে কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া রয়েছে, একে ব্যতিচার বলা হয়, অপশন সি হবে ব্যতিচার। ঠিক আছে, ব্যতিচারে কি হয়, দুটো আলোর ঢেউ যদি পরস্পর সমমুখী হয় তাহলে আলোর ঢেউটা আরো বেড়ে যায়, আর একটার সাথে আর একটা যদি বিপরীতমুখী ঢেউ হয় তাহলে আলো কমে যায়। ঠিক আছে, তো এটাকে ব্যতিচার পরীক্ষা বলে। কখনো আলোর তীব্রতা বেড়ে যায় কোনো কোনো স্থানে, আবার কোনো কোনো স্থানে আলোর তীব্রতা কিন্তু কমে যায়। ঠিক আছে, এটাকে ব্যতিচার পরীক্ষা বলে। তো এই তোমরা এখান থেকে একটাই শুধু জিনিস জেনে রাখবে, ব্যতিচার পরীক্ষায় পরীক্ষা থেকে জানা যায়, এই ব্যতিচার পরীক্ষা থেকে
কি জানা যায় এটাই তোমাদের শুধু জানতে হবে, আর কিছু না। তো ব্যতিচার পরীক্ষা থেকে এটাই জানা যায় যে আলো হচ্ছে এক প্রকার তরঙ্গ। এখান থেকে আমরা জানতে পারি আলো এক প্রকার তরঙ্গ। ব্যতিচার পরীক্ষা থেকে আমরা জানতে পারি আলো হচ্ছে এক প্রকার তরঙ্গ। কোশ্চেন নাম্বার 5, ভ্যাকসিনেশন প্রথম কে আবিষ্কার করেন? ভ্যাকসিনেশন প্রথম কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার, লুই পাস্তুর, রবার্ট কচ, গ্রেগর মেন্ডেল। ভ্যাকসিনেশন প্রথম কে আবিষ্কার করেন? বলো। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে ভ্যাকসিনেশন আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। বোঝা গেছে? এডওয়ার্ড জেনার 1796 সালে গুটি বসন্তের প্রতিরোধ টিকা আবিষ্কার করেছিলেন। গুটি বসন্ত ওটাই প্রথম ভ্যাকসিন। ঠিক আছে? ভ্যাকসিন কাদের বিরুদ্ধে কাজ করে? ভ্যাকসিন কিন্তু ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, এবং সেটা ছিল পক্স ভাইরাস। তার বিরুদ্ধে ভ্যাকসিন কিন্তু প্রযোজ্য হয়েছিল। বোঝা গেছে? এবং এই ভ্যাকসিন শব্দটা এসছে ল্যাটিন শব্দ ভ্যাক্সা থেকে। ভ্যাক্সা, ভ্যাক্সা শব্দের অর্থ হচ্ছে গরু, কারণ প্রথম গরুর উপরে এটা প্রয়োগ করা হয়েছিল। বোঝা গেছে? তাহলে ভ্যাকসিনেশন প্রথম এডওয়ার্ড জেনার আবিষ্কার করেছিলেন, গুটি বসন্তের টিকা। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 6, জলের ফুটন্ত তাপমাত্রা পাহাড়ে কমে যায় কেন? বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক পাহাড়ের ওপরে উঠলে দেখা যাচ্ছে যে কি কিছুটা কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? পাহাড়ের ওপরে উঠলে চাপ কম থাকার কারণে, তাপমাত্রা বেশি থাকার কারণে, অক্সিজেন কম থাকার কারণে, নাকি জল বাষ্পায়িত হওয়ার কারণে? তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে পাহাড়ের উপরে চাপ কম থাকে। ঠিক আছে? পাহাড়ের উপরে চাপ কম থাকে এবং স্ফুটনাঙ্ক চাপের সাথে সমানুপাতিক। স্ফুটনাঙ্ক সমানুপাতিক চাপ, অর্থাৎ পাহাড়ের উপরে বায়ুচাপ কম থাকে, তাই বায়ুর চাপ কম থাকার জন্য স্ফুটনাঙ্ক কমে যায়। ঠিক আছে? ফলে জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি থেকে কম হয়ে যায়। ফলে রান্না বান্না করতে অনেক দেরি হয়। কেন? কারণ জল ফুটছে কিন্তু জলের তাপমাত্রা নেই। জল ফুটছে কিন্তু তাপমাত্রা নেই, ফলে রান্না করতে অনেক দেরি হয়। তার বদলে প্রেসার কুকারে এটার উল্টো কাজ করা হয়। ঠিক আছে? এটা একটু মনে রাখবে, প্রেসার কুকার।
প্রেসার কুকার। প্রেসার কুকারে কি হয়, প্রেসার কুকারে প্রচন্ড চাপ প্রয়োগ করা হয়। প্রচন্ড চাপ প্রয়োগ করলে প্রেসার কুকারের জল খুব উচ্চ তাপমাত্রায় ফুটতে শুরু করে। প্রেসার কুকারের জল উচ্চ তাপমাত্রায় ফুটতে শুরু করে, বোঝা গেছে? ফলে খাবার দাবার তাড়াতাড়ি রান্না হয়। কোশ্চেন নাম্বার 7, নিউট্রনের আবিষ্কার কে করেছিলেন? নিউট্রন। পরমাণুর ভিতরে যে 3 ধরনের কণা আছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো নিউট্রনের আবিষ্কার কে করেছিলেন? আর্নেস্ট রাদারফোর্ড, জেমস চ্যাডউইক, নিলস বোর, অ্যালবার্ট আইনস্টাইন। নিউট্রনের আবিষ্কার কে করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে আর্নেস্ট রাদারফোর্ড। জেমস চ্যাডউইক। ঠিক আছে, রাদারফোর্ড কি আবিষ্কার করেছিলেন? রাদারফোর্ড আবিষ্কার করেছিলেন পরমাণুর নিউক্লিয়াস, এবং তার সঙ্গে প্রোটন, যে প্রোটন নামক যে ধনাত্মক কণা রয়েছে সেই প্রোটন আবিষ্কার করেছিলেন। এবং নিউক্লিয়াসের অস্তিত্ব রয়েছে পরমাণুতে, অর্থাৎ পরমাণুর একটা কেন্দ্র রয়েছে, সেটা রাদারফোর্ড পরীক্ষার মাধ্যমে আবিষ্কার করেছিলেন, সোনার পাত পরীক্ষা। নিলস বোর কি দিয়েছিলেন? নিলস বোর পরমাণুর আধুনিক গঠন, পরমাণুর আধুনিক গঠন আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, পরমাণুর আধুনিক গঠন। অ্যালবার্ট আইনস্টাইন কি করেছিলেন? অ্যালবার্ট আইনস্টাইন ইনি আলোক তড়িৎ ক্রিয়া আবিষ্কার করেছিলেন। আলোক তড়িৎ ক্রিয়া, এবং আলোক তড়িৎ ক্রিয়ার জন্যই তিনি নোবেল পেয়েছিলেন। এছাড়া অ্যালবার্ট আইনস্টাইনের সব থেকে বিখ্যাত যে কাজ সেটা হচ্ছে আপেক্ষিকতা। আপেক্ষিকতাবাদ। ঠিক আছে, অ্যালবার্ট আইনস্টাইন আপেক্ষিকতাবাদ আবিষ্কার করেছিলেন, কিন্তু নোবেল পেয়েছিলেন আলোক তড়িৎ ক্রিয়ার জন্য। ওকে, তো নিউটন আবিষ্কার করেছিলেন জেমস চ্যাডউইক কত সালে? না 1932 সালে তিনি নিউটন আবিষ্কার করেছিলেন। এটা একটা তড়িৎ নিরপেক্ষ কণা, যার কোনো আধান নেই কিন্তু ভর আছে। নিউটনের ভর কত? নিউটনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻27 কিলোগ্রাম। এটা হচ্ছে তোমার নিউটনের ভর। ঠিক আছে, আর বাকি ইলেকট্রন, প্রোটন, এদের ভর এবং এদের আধান, এগুলো কিন্তু তোমাকে জেনে রাখতে হবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 8, কোন গ্যাস সব থেকে বেশি হালকা? কোন গ্যাস সব থেকে বেশি হালকা? হিলিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। কোন গ্যাস সব থেকে বেশি হালকা? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস সব থেকে হালকা গ্যাস। সব থেকে হালকা গ্যাস প্লাস মৌল, যদি বলে সব থেকে হালকা মৌলকে, সেটাও হবে তোমার হাইড্রোজেন। বোঝা গেছে? আর হিলিয়াম হচ্ছে সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস। সবচেয়ে হালকা নিষ্ক্রিয়
গ্যাস। হিলিয়াম হচ্ছে সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস, আর হাইড্রোজেন হচ্ছে সব থেকে হালকা মৌল। ঠিক আছে, এটা একটু জেনে রাখবে। এটা প্রচুর পরিমাণে আমরা পেয়ে থাকি মহাবিশ্বে। আর আরেকটা জিনিস এখান থেকে একটু জেনে রাখবে, সব থেকে হালকা ধাতু, এই প্রশ্নগুলো আসে অনেক সময়, সব থেকে হালকা ধাতু এটা হচ্ছে তোমার লিথিয়াম। সব থেকে হালকা ধাতু হচ্ছে তোমার লিথিয়াম। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 9। কোন গ্যাস জৈব সার উৎপাদনে গুরুত্বপূর্ণ? ঠিক আছে, জৈব সার, বায়ো ফার্টিলাইজার, কোন গ্যাস জৈব সার উৎপাদনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? বলো। মিথেন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন। কোন গ্যাস জৈব সার উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? কোনটা হবে? জৈব সার উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, মানে জৈব সার মানে হচ্ছে মিথেন। ঠিক আছে, মিথেনের সংকেত কি? মিথেনের সংকেত হচ্ছে CH4। বায়োগ্যাস প্ল্যান্টে আমরা ব্যবহার করি। বোঝা গেছে? সঠিক উত্তর হচ্ছে মিথেন। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 10। কোন প্রাণী অন্ধকারে দেখতে সক্ষম কারণ এটি অতি সনক তরঙ্গ ব্যবহার করে? ঠিক আছে, আল্ট্রাসনিক। আল্ট্রাসনিক কাদের বলে? যাদের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, যাদের কম্পাঙ্ক গ্রেটার দেন 20,000 হার্টজ, 20,000 হার্টজের থেকে বেশি, তারা অন্ধকারে শব্দের মাধ্যমে জিনিসপত্রকে শনাক্ত করে। কারা? শব্দের মাধ্যমে কোনো বস্তুর অবস্থান নির্ণয়ের যে পদ্ধতি, এই পদ্ধতির একটা বৈজ্ঞানিক নাম আছে, একে বলা হয় ইকোলোকেশন। একে বলা হয় ইকোলোকেশন। এখানে সঠিক উত্তর হচ্ছে বাদুড়। ঠিক আছে, এরা শব্দ নির্গত করে প্রতিধ্বনি, প্রতিধ্বনির মাধ্যমে চারপাশের বস্তুকে এরা শনাক্ত করতে পারে। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ইকোলোকেশন। ঠিক আছে, ইকোলোকেশন। বোঝা গেছে? এটা তাদের চলাফেরা করতে বা খাদ্য সংগ্রহ করতে বেশি হয়। তো এটা 20,000 হার্টজের বেশি, এখানেও লেখা রয়েছে 20 কিলো হার্টজ, মানে 20,000 হার্টজের থেকে বেশি। তো যারা তোমাদের মধ্যে প্রিপারেশন নিচ্ছ রেলওয়ে গ্রুপ ডির জন্য বা এনটিপিসি পরীক্ষার জন্য, তাদের জন্য এই ব্যাচটা লঞ্চ করা হয়েছে, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2025। এই ব্যাচে যারা জয়েন করবে তারা কি কি সুবিধা পাবে? একদম টোটাল 0 থেকে 100% সমস্ত যে সিলেবাস রয়েছে সেটা তোমার এই ব্যাচের মধ্যে কভার করানো হবে। তোমার প্রত্যেকটা বিষয়ের তোমার সিলেবাস ভিত্তিক ক্লাস পাবে, এবং ক্লাস সোম থেকে শনি প্রত্যেক দিন হবে। প্রত্যেকটা ক্লাসের তোমরা PDF পেয়ে যাবে, এবং তোমরা লাইভ যারা করতে পারবে লাইভ ক্লাস, যারা লাইভ ক্লাস মিস করবে তাদের জন্য রেকর্ড ক্লাস রয়েছে। ঠিক আছে, সমস্ত সাবজেক্ট তোমার জিকে, জিএ, জেইএস মানে জেনারেল সায়েন্স, ম্যাথ, রিজনিং সমস্ত টপিক করানো হবে। তোমার থিওরির সাথে সাথে, এখানে থিওরির সাথে সাথে MCQ করানো হবে, এবং তার সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও করানো হবে। তো যারা বিশেষ করে রেলওয়ে পরীক্ষা জন্যে খাটছো, গ্রুপ ডি বা এনটিপিসি পরীক্ষার জন্য পড়বে, তারা অবশ্যই এই ব্যাচটা তোমরা নিতে পারো।
পরের কোশ্চেন আমরা চলে আসছি। কোশ্চেন নাম্বার 11। কোন গ্যাস ফ্রিজের শীতলীকরণে ব্যবহার করা হয়? কোন গ্যাস ফ্রিজের শীতলীকরণে ব্যবহার করা হয়? বলো। অক্সিজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, নাইট্রোজেন। বলো, কোন গ্যাস শীতলীকরণে ব্যবহার করা হয়? কোনটা হবে সঠিক উত্তর? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। শীতলীকরণের জন্য আমরা অ্যামোনিয়া গ্যাসকে ব্যবহার করে থাকি, তাই না? অ্যামোনিয়া মানে NH3। এরা কি করে? এরা উচ্চ তাপ শোষণ করতে পারে, উচ্চ তাপ শোষণ করতে পারে, এই জন্য অ্যামোনিয়া গ্যাসকে আমরা ব্যবহার করি। এবং এটা সবচেয়ে বড় কথা, পরিবেশ বান্ধব, পরিবেশের খুব একটা ক্ষতি করে না। বোঝা গেছে? এই কারণে অ্যামোনিয়া গ্যাসটাই ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার 12। রক্তে লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? রক্তে লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে অস্থি মজ্জাতে লোহিত রক্তকণিকা তৈরি হয়। ঠিক আছে? আমাদের হাড়ের অস্থি মজ্জা যারা অক্সিজেন পরিবহন করে, এবং এদের আয়ুষ্কাল, এদের আয়ু এদের আয়ু হচ্ছে 120 দিন, এবং এরা প্লীহাতে গিয়ে ধ্বংস হয়। এখানে আরবিসি উৎপন্ন হয়, আর প্লীহাতে আরবিসি ধ্বংস হয়। প্লীহাতে আরবিসি ধ্বংস হয়, একে বলা হয় রক্তের সমাধিস্থল। একে কি বলা হয়? রক্তের সমাধিস্থল। ঠিক আছে? কারণ এখানে আরবিসি ধ্বংস হয়, কারণ এদের আয়ু হচ্ছে 120 দিন। 120 দিন শেষে ওরা ওখানে গিয়ে কিন্তু ধ্বংস হয়। কোশ্চেন নাম্বার 13। কোন ধাতু সর্বাধিক তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে? কোন ধাতু সব থেকে বেশি তাপ এবং তড়িৎ পরিবহন করে? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে এখানে রূপা। ঠিক আছে? রূপা সব থেকে বেশি তাপ এবং তড়িৎ এখানে কিন্তু পরিবহন করছে, রূপা বা সিলভার। ঠিক আছে? এরা সব থেকে ভালো তাপ এবং তড়িৎ পরিবহন করে। এদের রোধ কম, তাপ পরিবাহিতাও অনেক বেশি, বিদ্যুৎ পরিবাহিতাও অনেক বেশি। ঠিক আছে? নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 14। কার্বন ডাই অক্সাইড জলে দ্রবীভূত হলে কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড যখন জলে দ্রবীভূত হবে তখন কি তৈরি হবে?
বলো কোনটা হবে? অর্থাৎ জলের সঙ্গে যদি বিক্রিয়া করে হিসাব মতো বলতে পারো যে জলের সঙ্গে যদি কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে সেক্ষেত্রে কি তৈরি হবে? সঠিক উত্তর হচ্ছে কার্বনিক অ্যাসিড তৈরি হবে। কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিডের সংকেত H2CO3। ঠিক আছে, আমি এখানে লিখছি কার্বন ডাই অক্সাইড প্লাস জল একসঙ্গে মিশে H2CO3 কার্বনিক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, এটা খুব দুর্বল একটা অ্যাসিড, শক্তিশালী নয় অবশ্যই, এটা দুর্বল অ্যাসিড এবং এরা বৃষ্টির জলে থাকে। কেন? কারণ বায়ুমণ্ডলে যখন মেঘ থেকে বৃষ্টি ঝরে পড়ে তখন বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইড রয়েছে সেই কার্বন ডাই অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়ায় কার্বনিক অ্যাসিড তৈরি করে এবং এই জন্য বৃষ্টির জল সামান্য আম্লিক হয়। এই কারণে, কারণ বৃষ্টির জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে, বোঝা গেছে, সামান্য আম্লিক হয়। ওকে, নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 15। মানব দেহের বৃহত্তম হাড় কোনটি? মানুষের দেহে সব থেকে বড় হাড় কোনটি? বৃহত্তম হাড়, হিউমেরাস, ফিমার, টিবিয়া, আলনা। মানুষের দেহে সব থেকে বৃহত্তম হাড় কোনটি? কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে ফিমার। ফিমার বা এটাকে আমরা বলি উরুর হাড়। ঠিক আছে, ফিমার বা এটাকে আমরা বলি উরুর হাড়। এটা মানুষের দেহে সব থেকে বৃহত্তম হাড়। ঠিক আছে, এটা কোথায় থাকে? আমাদের কোমর থেকে হাঁটু পর্যন্ত প্রায় 45 সেন্টিমিটার লম্বা। হাঁটু এবং কোমরের মধ্যে যে হাড়টা থাকে সেটাকে আমরা বলি ফিমার। 45 সেন্টিমিটার লম্বা একটা হাড় এবং এটা মানবদেহের বৃহত্তম হাড়। কোশ্চেন নাম্বার 16 বলো, কোন ভিটামিন রক্ত স্বল্পতা প্রতিরোধ করতে পারে? রক্ত স্বল্পতা, এটাকে বলা হয় অ্যানিমিয়া, তাই না? রক্ত স্বল্পতা বা এটাকে বলা হচ্ছে অ্যানিমিয়া। কোন ভিটামিন অ্যানিমিয়া প্রতিরোধ করতে পারে? বলো। কোন ভিটামিন আমাদের দেহে রক্তাল্পতা প্রতিরোধে সাহায্য করে বা অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে? সঠিক উত্তর হচ্ছে ভিটামিন B12। ভিটামিন B12 এর অভাবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া রোগ হয়। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া রোগ আমরা ভিটামিন B12 এর অভাবে দেখতে পাই। বোঝা গেছে? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, যেটা আমাদের দেহে হিমোগ্লোবিন উৎপাদন করতে সাহায্য করে। ঠিক আছে, যেটা আমাদের দেহে হিমোগ্লোবিন উৎপন্ন করতে সাহায্য করে। এবং আমরা কোথা থেকে ভিটামিন B12 পাবো? যত প্রাণীজ উৎস, যেমন মাংস, ডিম, এই সমস্ত জায়গা, দুধ, মাছ, এই সমস্ত জায়গা থেকে আমরা ভিটামিন B12 পাই। ঠিক আছে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া দেখা যায় রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। কোশ্চেন নাম্বার 17, কিসের অভাবে স্কারভি রোগ হয়? খুব সহজ কোশ্চেন। কিসের অভাবে
স্কারভি রোগ হয়? বলো। কিসের অভাবে স্কারভি রোগ দেখা দেয়? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে ভিটামিন সি। ঠিক আছে, ভিটামিন সি এর অভাবে হয়। ভিটামিন সি কি করে? ভিটামিন সি কোলাজেন প্রোটিন তৈরি করে। এই কোলাজেন প্রোটিনের কাজ কি জানো? এই কোলাজেন প্রোটিনের কাজ হচ্ছে আমাদের দাঁত, হাড় ইত্যাদিকে দৃঢ় রাখে। এটা একটা নমনীয় কিন্তু শক্ত প্রোটিন। ঠিক আছে, তো ভিটামিন সি এর অভাবে কি হয়? দাঁত পড়ে যায়, মাড়ি ফুলে যায়, ঘা হয়। তো এর জন্য আমাদের কি করতে হবে? লেবু, আম, তো কমলা লেবু, আমলকি, টমেটো এই সমস্ত ফল বেশি বেশি করে খেতে হবে। এখানে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন আমরা চলে আসছি। কোশ্চেন নাম্বার 18। কোন পদার্থ অস্থি এবং দাঁতের প্রধান উপাদান? কোন পদার্থ অস্থি মানে হাড় এবং দাঁত এর প্রধান উপাদান? কোনটা সঠিক উপাদান হবে? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। ঠিক আছে, ক্যালসিয়াম ফসফেট এইটা হচ্ছে প্রধান উপাদান, যার সংকেত হচ্ছে Ca3PO4 2। এই উপাদানটা আমাদের দাঁত এবং আমাদের হাড়ের প্রধান গঠন। ঠিক আছে, সমস্ত কিছুর দৃঢ়তা। ক্যালসিয়াম ফসফেট 70% আমাদের হাড়ে থাকে এবং 99% দাঁতে থাকে। এর অভাবে তোমার অস্টিওপোরোসিস, দাঁতের ক্ষয়, স্কারভি এই সমস্ত রোগ কিন্তু দেখা দেয়। বোঝা গেছে? তাহলে এখানে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের কোশ্চেন আমরা চলে আসছি। 19 নম্বর কোশ্চেন। কোন প্রাণী সব থেকে বড় জলজ স্তন্যপায়ী? খুব সহজ কোশ্চেন। সব থেকে বড় জলে বাস করে স্তন্যপায়ী প্রাণী, সব থেকে বড় জলজ স্তন্যপায়ী কোন প্রাণী? কোনটা হবে? সব থেকে বড় জলজ স্তন্যপায়ী কোনটা হবে? অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে নীলতিমি, তাই না? নীলতিমি সব থেকে বড় জলজ স্তন্যপায়ী। নীলতিমি প্রায় 30 মিটার লম্বা হয়। বুঝতে পারছো? 30 মিটার মানে কি বলবো, প্রায় 3 তলা বাড়ির সমান উঁচু। তাও না, 3 তলা না, 4-5 তলা বাড়ির সমান উঁচু হবে নীলতিমি। এবং ওজন প্রায় 200 টন, একটা দানবীয় আকৃতি, 200 টন পর্যন্ত ওজন। এর একটা হৃৎপিণ্ড একটা গাড়ির আকারের সমান এবং প্রতিদিন
4 টন করে খাদ্য এদের প্রয়োজন হয়, 4 টন। ঠিক আছে, এরা কি কি খায়? প্লাঙ্কটন এবং ছোট ছোট যে মাছ সেগুলো এরা খায়। কোশ্চেন নাম্বার 20, কোন ধাতু সব থেকে বেশি নমনীয়? কোন ধাতু সব থেকে বেশি নমনীয় বলো। কোন ধাতু সব থেকে বেশি নমনীয়? কোনটা হবে সঠিক উত্তর? সব থেকে নমনীয় ধাতুর কথা যদি বলি সেটা হচ্ছে সোনা। সোনাকে তুমি পিটিয়ে, দুমড়ে, মুচড়ে বিভিন্ন রকম আকৃতি দিতে পারো। সোনা এতটাই নমনীয়, সোনা এতটাই নমনীয় যে 1 গ্রাম একটা সোনার টুকরো দিয়ে 2 কিলোমিটার 2 কিলোমিটার লম্বা তার তৈরি করা যায়। একটা 1 গ্রাম এরকম একটা ছোট্ট একটা সোনার টুকরো যদি তোমাকে দেওয়া হয়, এখান থেকে তুমি লম্বা 2 কিলোমিটার তার তৈরি করতে পারবে। এটা এতটাই নমনীয়, তুমি যেভাবে ইচ্ছে এটাকে বাঁকাতে পারো। এবং এটা রাসায়নিকভাবে অত্যন্ত নিষ্ক্রিয়। সোনা সোনা রাসায়নিকভাবে স্থিতিশীল, নিষ্ক্রিয়, কারোর সঙ্গে বিক্রিয়া করে না, বাতাসে অক্সাইড ইত্যাদি তৈরি করে না। বৈদ্যুৎ পরিবহন করে খুব ভালো, সুন্দর বিদ্যুৎ পরিবহন করে। অলংকার তৈরিতে, ইলেকট্রনিক বিভিন্ন ডিভাইস তৈরিতে সোনা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, 19.3 গ্রাম পার সেমি কিউব সোনার ঘনত্ব। ওকে, নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 21, কোন উদ্ভিদ মাটি ছাড়াই বেড়ে উঠতে পারে? অর্থাৎ কোন উদ্ভিদ মাটি থেকে প্রয়োজনীয় উপাদান না গ্রহণ করলেও তাদের চলে, মাটি ছাড়াই তারা থাকতে পারে বলো। বলো, কোন উদ্ভিদ মাটি ছাড়াই বেড়ে উঠতে পারে? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে হাইড্রোপনিক্স উদ্ভিদ। হাইড্রোপনিক্স অ্যাকচুয়ালি, হাইড্রোপনিক এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে মাটির প্রয়োজন নেই। এরা পুষ্টি দ্রবণের উপরে এদের ভাসিয়ে রাখলে এরা সেখান থেকে পুষ্টি সরবরাহ করে। অর্থাৎ মাটি থেকে যে পুষ্টি সরবরাহ করার কথা ছিল, এরা পুষ্টি দ্রবণ থেকে সেই পুষ্টি সরবরাহ করে। ঠিক আছে, এটা খুব ভালো একটা পদ্ধতি। সব জায়গায় তো মাটি পরিশুদ্ধ নয় বা মাটি নেই, বিশেষ করে শহর অঞ্চলে এখানে মাটি খুব কমই পাবে, আর যেগুলো পাবে সেগুলো দূষিত। ফলে সেখানে চাষবাস কিভাবে হবে? সেখানে জলের মাধ্যমে, জলের মধ্যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান দিয়ে জলে ডুবিয়ে রেখে উদ্ভিদ চাষ করা হয়। এই পদ্ধতিকে বলা হয় হাইড্রোপনিক। বোঝা গেছে? কি কি করা হয়? লেটুস, শাক, টমেটো, স্ট্রবেরি, এই সমস্ত গাছগুলো মাটি ছাড়াও জন্মাতে পারে। এদেরকে বলা হয়, এই পদ্ধতিকে বলা হচ্ছে হাইড্রোপনিক্স পদ্ধতি, আর উদ্ভিদগুলোকে বলা হয় হাইড্রোপনিক উদ্ভিদ। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 22, মানুষের দেহে কোন অঙ্গ শূন্য রোগ সৃষ্টি করে? এটা এরকম হবে হয়তো কোশ্চেনটা, যে কোন অঙ্গ তোমার টাইফয়েড সৃষ্টি করে। ঠিক আছে, কোন অঙ্গে টাইফয়েড হয় আর কি। ঠিক আছে, কোন অঙ্গে টাইফয়েড হয় বা টাইফয়েড রোগের যে ব্যাকটেরিয়া, টাইফয়েড রোগের ব্যাকটেরিয়ার নাম কি?
টাইফয়েড রোগের ব্যাকটেরিয়ার নাম কি? সালমোনেলা টাইফি। এই সালমোনেলা টাইফি কোন অঙ্গকে আক্রমণ করে? সালমোনেলা টাইফি কোন অঙ্গকে আক্রমণ করে? অন্ত্র, মস্তিষ্ক, লিভার, হৃৎপিণ্ড? কোনটা হবে? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অন্ত্র। ঠিক আছে, অন্ত্রে আক্রমণ করে সালমোনেলা টাইফি। এটা মনে রাখবে তাহলে। টাইফয়েড, যে রোগ, ঠিক আছে, তার জীবাণু হচ্ছে সালমোনেলা টাইফি। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এটা দূষিত খাবার এবং জলের মাধ্যমে ছড়ায়। এইটা হলে কি হয়? উচ্চ জ্বর, পেট ব্যথা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি। অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 23। কোন প্রক্রিয়ায় জলীয় বাষ্প জলে রূপান্তর হয়? কোন প্রক্রিয়ায় জলীয় বাষ্প জলে রূপান্তর হয়? এখানে যে প্রত্যেকটা অবস্থা পরিবর্তনের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো তোমাদের জানতে হবে। প্রত্যেকটা যে অবস্থা পরিবর্তনের প্রক্রিয়া, এটা তোমাদের একটু জানতে হবে। ঠিক আছে, কখন বাষ্পীভবন হয়, কখন ঘনীভবন হয়, কঠিনীভবন কখন হয়, গলন, ঊর্ধ্বপাতন, এগুলো সম্পর্কে তোমাদের বেসিক আইডিয়া থাকতে হবে। ঠিক আছে, বেসিক একটা আইডিয়া তোমাকে থাকতে হবে। তো আমি কয়েকটা জিনিস একটুখানি তোমাদের বলে দিই, তাহলে তোমরা এটা অ্যান্সার করতে পারবে। পদার্থের তিনটে অবস্থা। একটা হচ্ছে তোমার কঠিন পদার্থ, একটা হচ্ছে তোমার তরল পদার্থ, আর একটা হচ্ছে তোমার গ্যাসীয় পদার্থ। তাই না? তো কথা হচ্ছে, যখন আমরা কঠিন থেকে তরলে যাই তখন এটাকে আমরা কি বলি? গলন। কঠিন থেকে তরলে যাওয়াকে বলা হচ্ছে গলন। একই রকম ভাবে তরল থেকে যখন আমরা গ্যাসে যাব তখন এটাকে আমরা বলবো বাষ্পীভবন। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। আবার উল্টোটা যখন হবে, আমরা যখন গ্যাস থেকে তরলে আসব তখন সেটাকে আমরা বলবো ঘনীভবন। এবং তরল থেকে যখন আমরা কঠিনে আসব সেটাকে আমরা বলবো কঠিনীভবন। এবং যখন আমরা ডাইরেক্ট কোনো পদার্থের কঠিন থেকে গ্যাসে যাব, ডাইরেক্ট কঠিন থেকে গ্যাস, এই পদ্ধতি থেকে আমরা বলি ঊর্ধ্বপাতন। ঠিক আছে, এই কয়েকটা জিনিস মনে রাখবে। ঊর্ধ্বপাতন দরকার, এটা তোমরা ছবি তুলে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, তো এখানে আমাদের কোশ্চেনটা একটু দেখা যাক। কোশ্চেনটা কি বলছে? জলীয় বাষ্প থেকে জল, মানে গ্যাস থেকে তরল, জলীয় বাষ্প থেকে তরল, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ঘনীভবন। ঠিক আছে, তাহলে এখানে কোনটা হবে সঠিক উত্তর? আমাদের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেছে? তাহলে এটা মনে রাখবে। এই প্রক্রিয়ায় তোমার শিশির তৈরি হয় শীতকালে। এই তোমার যে শিশির পড়ে শীতকালে, সেটা এই প্রক্রিয়ায় তৈরি হয়। ঠিক আছে, তো নেক্সট আমরা চলে আসছি 24। কোন গ্যাস শ্বেত কাগজকে হলুদ রঙে পরিণত করে? সাদা কাগজকে হলুদে পরিণত করে কোন গ্যাস? বলো দেখি।
সাদা কাগজকে হলুদে পরিণত করে কোন গ্যাস? দেখবে পুরনো কাগজপত্র দীর্ঘকাল যদি পড়ে থাকে, অনেক দিন আগের কাগজপত্র দেখবে হলুদ হয়ে যায়, হলুদ ইয়েলো কালার হয়ে যায়, বা হলুদ একটা আভা সেই কাগজের উপরে পড়ে। পুরানো দেখবে বাড়িতে দলিলপত্র, দলিল বা পুরানো যত কাগজপত্র আছে, ঠিক আছে, একটু দেখবে সেগুলো হলদেটে হয়ে যায়, হলদেটে। ঠিক আছে, তো এই হলদে হয়ে যাওয়ার কারণ হচ্ছে ক্লোরিন গ্যাস। ঠিক আছে, ক্লোরিন গ্যাসের প্রভাবে কিন্তু এরকমটা হয়। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ক্লোরিন কি করে? ক্লোরিন একটা জারক পদার্থ, যেটা কাগজের সঙ্গে যুক্ত হয়ে হলুদ রং তৈরি করে। ঠিক আছে, ক্লোরিন আমরা জানি ক্লোরিন আরো জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, ব্লিচিং পাউডারের মূল উপাদান হচ্ছে ক্লোরিন। ব্লিচিং পাউডারের সংকেত কি? সিএ ও সিএল। ঠিক আছে, সি বা সি অনেকে বলে সিএও সিএল2 ব্লিচিং পাউডার। ঠিক আছে, ব্লিচিং পাউডারে ক্লোরিন একটা প্রধান উপাদান। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 25, হাইপারমেট্রোপিয়া রোগে চোখ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? হাইপারমেট্রোপিয়াতে চোখ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? হাইপারমেট্রোপিয়াতে চোখ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? সঠিক উত্তর হচ্ছে হাইপারমেট্রোপিয়াতে দূরের জিনিস দেখা যায়, কাছের জিনিস দেখা যায় না। হাইপারমেট্রোপিয়াকে আমরা বলি দূরদৃষ্টি বা দীর্ঘদৃষ্টি, কারণ দূরের জিনিস দেখতে পাবে, কাছের জিনিস দেখতে পাবে না। এবং এই ত্রুটি সংশোধনের জন্য উত্তল লেন্স ব্যবহার করা হয়। এই কোশ্চেনটাও পরীক্ষায় অনেক সময় আসে, যে হাইপারমেট্রোপিয়ার জন্য উত্তল লেন্স ব্যবহার করা হয়, এবং এই রোগটা বয়স বৃদ্ধির সাথে হতে পারে। ঠিক আছে, আর মায়োপিয়া যেটা স্বল্প দৃষ্টি কম বয়স্ক লোকেদের মধ্যে হয়, ছাত্রদের মধ্যে বেশি হয়, সেখানে অবতল লেন্স কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, হাইপারমেট্রোপিয়া এবং মায়োপিয়া দুটো তাহলে মনে রাখবে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 26, কোন ধাতু শিখায় সবুজ রং দেয়? গ্রিন কালার কোন ধাতুর শিখায় পাওয়া যায়? ফ্লেম টেস্ট করে না, বিভিন্ন রকম ধাতুকে পোড়ালে বিভিন্ন ধাতু বিভিন্ন রকমের রং প্রদর্শন করে। বিভিন্ন দেখবে আতশবাজি, ফুলঝুরিতে সবুজ ফুলঝুরি এখন পাওয়া যায়, গ্রিন, তো সেই সময় সবুজ রং তৈরি করে। তো সেখানে কোন ধাতু আমরা ব্যবহার করি? তো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে কপার বা তোমার ইয়ে তামা। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, প্রত্যেকটা ধাতু কিন্তু আলাদা আলাদা রং প্রদর্শন করে। তো কপার বা তামায় আমরা সবুজ, যখন কপারকে পোড়ানো হয় তখন কিন্তু সবুজ রং তৈরি হয়। ঠিক আছে, যেটাকে কেমিস্ট্রিতে ফ্লেম টেস্ট বলা হয়। খুব ফেমাস একটা টেস্ট, ফ্লেম টেস্ট, যেখানে তোমার বিভিন্ন ধাতু বিভিন্ন রং তৈরি করে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি 27, পরমাণুর কেন্দ্রে কোন শক্তি প্রোটন এবং নিউট্রনকে ধরে রাখে? পরমাণুর কেন্দ্রে কোন শক্তি প্রোটন এবং নিউট্রনকে একসঙ্গে ধরে রাখতে সাহায্য করে? বলো। পরমাণুর কেন্দ্রে কোন শক্তি বা কোন বল প্রোটন এবং নিউট্রনকে একসঙ্গে ধরে রাখতে সাহায্য করে?
সঠিক উত্তর হচ্ছে নিউক্লিয় বল। ঠিক আছে, নিউক্লিয় বল হচ্ছে সব থেকে শক্তিশালী বল। এটা শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যে কাজ করে, খুব স্বল্প পরিসরে, স্বল্প পরিসর মানে 10⁻⁻15 মিটারের মধ্যে কাজ করবে, এর থেকে বেশি হলে কাজ করবে না। এর মধ্যে প্রোটন এবং নিউট্রনগুলোকে খুব শক্তিশালীভাবে এরা ধরে রাখে, না হলে তারা কিন্তু ছিটকে বেরিয়ে যেত। বোঝা গেছে? নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 28। শীতকালে অতিরিক্ত কুয়াশা কোন প্রক্রিয়ার দরুন দেখা যায়? আমরা শীতকালে অতিরিক্ত কুয়াশা দেখি না? সকালের দিকে, সন্ধ্যার দিকে, রাত্রের দিকে, বিশেষ করে রাত্রের দিকেই হয়, যেটা সকাল অবধি থাকে। এই কুয়াশা আমরা কেন দেখি? ঠান্ডা বাতাসে জলীয় বাষ্প দ্রুত ঘনীভূত হয় বলে, না কি হয়, কিসের কারণে আমরা শীতকালে অতিরিক্ত কুয়াশা দেখতে পাই? সঠিক উত্তর কোনটা হবে? অবশ্যই অপশন সি, ঠান্ডা বাতাসে জলীয় বাষ্প খুব দ্রুত জলে পরিণত হয় বা ঘনীভূত হয়, আর ঘনীভূত হলেই তুমি কুয়াশা দেখতে পাবে। বোঝা গেছে? ঠান্ডা বাতাসে জলীয় বাষ্প ঘনীভূত হয়। ওকে, পরে যখন সূর্য উঠবে তখন তাপমাত্রায় সেগুলো আবার বাষ্পে পরিণত হবে। কোশ্চেন নাম্বার 29। কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীর চারিদিকে নির্দিষ্ট পথে স্থির থাকে কিভাবে? কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীর চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে কিভাবে স্থির থাকে? তারা পৃথিবীতে পড়ে যায় না বা পৃথিবী থেকে ছিটকে বেরিয়ে যায় না, কেন? সঠিক উত্তর দেখো, এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী। পৃথিবীর চারিদিকের যে কক্ষপথ, এই কক্ষপথে তোমার কৃত্রিম উপগ্রহ ঘুরছে, এখানে কৃত্রিম উপগ্রহ ঘুরছে, পৃথিবী তাকে তো টানছে অভিকর্ষ বল, আর এদিকে কাজ করছে অপকেন্দ্র বল, যেটাকে আমরা বলি কেন্দ্রাতিক বল। এদিকে কাজ করছে, আর অভিকর্ষ বল পৃথিবী তাকে টানছে। এই দুটো বলের মধ্যে ব্যালেন্স হয়ে আছে, ভারসাম্য হয়ে আছে, যার ফলে কৃত্রিম উপগ্রহগুলো কিন্তু পৃথিবীতে পড়ছে না। কোশ্চেন নাম্বার 30। নিউট্রন আবিষ্কারের ফলে বিজ্ঞান কোন বিষয়ে সুবিধা পেয়েছে? নিউটন আবিষ্কার করেছিলেন জেমস চ্যাডউইক, আমরা আগেই পড়েছি জেমস চ্যাডউইক। এর ফলে কি সুবিধা হয়েছে? সুবিধাটা কি হয়েছে, মানে অ্যাডভান্টেজ কি পেয়েছে বিজ্ঞানীরা? কোন সুবিধা পেয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে পরমাণুর ভর সংখ্যাকে ব্যাখ্যা করা গেছে। কারণ পরমাণুর ভর সংখ্যা মানে কি? পরমাণুর ভর সংখ্যা মানে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যার সমষ্টি। এর আগে প্রবলেম হতো, বোঝা গেছে? তো এই জন্যে, বা আইসোটোপের ব্যাখ্যা এর আগে অবধি পাওয়া যায়নি, আইসোটোপের ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়া যেত না, বোঝা গেছে? তো নিউটন সংখ্যা আবিষ্কারের ফলেই এটা কিন্তু সম্ভব হয়েছে। ওকে, ঠিক আছে। তো আজকে অবধি হয়েছে 30টা প্রশ্ন। কে কতটা অ্যান্সার করেছো অবশ্যই কমেন্টে লিখে জানাবে, ক্লাসগুলো তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাহলে আজকে অবধি থাকছে। নেক্সট ক্লাসে আমরা 12 নম্বর প্র্যাকটিস ক্লাস নিয়ে হাজির হবো। তোমরা সবাই চলে আসবে সকাল 10টা থেকে, বন্ধুদেরকে একটু বলবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখা হবে। ডিয়ার স্টুডেন্ট, ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো।